শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই বেশ বেশ ভালো আছো। শিক্ষার্থী হিসেবে আমাদের প্রতিদিন প্রত্যয়ন করা উচিত, যতক্ষণ আমি পড়ব ততক্ষণ আমি প্রশান্ত, সজাগ এবং মনোযোগী থাকব। যা আমি পড়ব তা আমি সব আয়ত্ত করতে পারবো সহজে, এবং যখন আমার প্রয়োজন আমি সহজেই তা বলতে এবং লিখতে পারবো। শিক্ষার্থী, দৈনন্দিনভাবে আমরা এইভাবে প্রত্যয়ন করলে আমাদের ভেতরে শক্তিগুলো জাগ্রত হবে এবং আমাদের পড়াগুলো মনে থাকবে এবং আমাদের পরীক্ষায় আমরা সব বিষয়গুলো চমৎকারভাবে লিখতে পারবো এবং বেশ ভালো ফলাফল করব। তো শিক্ষার্থী, আমাদের ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজের পক্ষ থেকে আয়োজিত এনআইজিসি হোম কলেজের আজকের এই ইউটিউব ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমি প্রভাষক জয়ন্ত চন্দ্র। সেক্ষেত্রে আমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 4। এর আগে তোমাদের 3টি ক্লাসে আমরা আলোচনা করেছি হিসাব বিজ্ঞানের পরিচিতি, অধ্যায় 1-এর বিভিন্ন অংশ নিয়ে। আজ আমরা আলোচনা করব হিসাব সমীকরণ এবং হিসাবের শ্রেণীবিভাগ নিয়ে। তো শিক্ষার্থী, আশা করি তোমরা আমাদের পূর্বের আপলোডকৃত ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখেছ এবং আজকের ক্লাসটিও শেষ পর্যন্ত দেখবে, আর তাহলেই তোমরা অবশ্যই হিসাব বিজ্ঞানের বেসিক বিষয়গুলো খুব সহজে আয়ত্ত করতে পারবে বলে আমার বিশ্বাস। তো যাই হোক শিক্ষার্থী, এই ক্লাস সংক্রান্ত বিষয়ে কোনো প্রকার তোমাদের মতামত বা কোনো বিষয়ে জানতে চাইলে আমাদের মোবাইল নাম্বার এবং আমাদের ফেসবুক বা মেসেঞ্জার আইডি দেওয়া রয়েছে, তোমরা সেখানে নক করেও জানতে পারবে। তো আশা করি এই অনলাইন ক্লাসগুলো তোমাদের উপকারে আসছে এবং তোমরা বাসায় বসে বেশ ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারছো। যাই হোক শিক্ষার্থী, আমাদের এই একাদশ শ্রেণীতে অনেকে রয়েছে যারা কমার্স অর্থাৎ আমাদের ব্যবসা শিক্ষা বিভাগ থেকে এসেছে, আবার অনেকেই আমাদের বিজ্ঞান বিভাগ থেকে এসেছে। কিন্তু এই যে বিভাগ থেকে আসুক না কেন, তাদের সবার জন্য এই হিসাব বিজ্ঞানের বেসিক ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আমরা হিসাব বিজ্ঞানের অঙ্ক নিয়ে যে পরিমাণ ব্যস্ত থাকি, আমাদের থিওরিটিক্যাল কিংবা হিসাব বিজ্ঞানের আমাদের যে খুঁটিনাটি বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আসলে অনেকটাই অবগত থাকি না। তাই আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিংবা আমাদের চাকরিতে যে নিয়োগ পরীক্ষাগুলো আসে, সেখানে আমাদের এই বেসিক বিষয়গুলো না জানার কারণে আমাদের অনেক প্রশ্ন কমন থাকলেও আমরা উত্তর দিতে পারি না। তো যাই হোক শিক্ষার্থী, এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং পাশাপাশি আমাদের যে লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসে তোমরা এই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করবে, আমরা তোমাদের সাথে থাকবো লাইভ ক্লাসে এবং যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমাদের আজকের ক্লাস হচ্ছে হিসাব বিজ্ঞানের হিসাবের শ্রেণীবিভাগ এবং হিসাব সমীকরণ নিয়ে। শিক্ষার্থী, সেই 1494 সালের গল্প, যখন আমাদের লুকা প্যাসোলি ইতালির এক ধর্মযাজক বা পাদ্রী ছিলেন এবং তিনি একাধারে ছিলেন গণিতবিদ, দার্শনিকও বটে। তো সেই সময় কিন্তু ব্যাংকের চেয়ে এই উপাসনালয়গুলোকে, মন্দির বা মসজিদ বা গির্জা, এই জাতীয় বিষয়গুলোকে মানুষ বিশ্বাস করত। সেক্ষেত্রে তারা তাদের মানে অনেক দূর দূরান্তে চলে গেলে তাদের মূল্যবান সম্পদগুলো তারা সেই উপাসনালয়ে রেখে যেত এবং পরবর্তীতে তারা যখন ফিরে আসতো সেই উপাসনালয় থেকে তারা তাদের সম্পদগুলো বুঝে নিত। তো মানুষ তার মূল্যবান বস্তু বলতে যেমন নগদ অর্থ, স্বর্ণালঙ্কার কিংবা তাদের জমির দলিল বা কাগজপত্র, সেই বিষয়গুলো উপাসনালয়ে রেখে যেত। তো এমত অবস্থায় এই উপাসনালয়ের যে সুরক্ষিত কক্ষটি থাকতো, সেই কক্ষটিতে এই বহিরাগত মানুষের সম্পদ যেরকম রাখা হতো, ঠিক তেমনিভাবে এই গির্জার নিজস্ব সম্পদ রাখা হতো। তো এই বিষয় নিয়ে গণিতবিদ লুকা প্যাসোলি গবেষণা করতে করতে তিনি যে বইটি লিখেছিলেন, আমরা এর আগেও আলোচনা করেছি, যে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। সেখানে অ্যারিথমেটিক মানে হচ্ছে গণিত, জিওমেট্রি মানে হচ্ছে জ্যামিতি, এবং প্রপোর্শনালিটা মানে হচ্ছে অনুপাত বিশ্লেষণ। তো সেই অনুপাত বিশ্লেষণের সংক্রান্তে আলোচনা করতে গিয়ে তিনি এই হিসাব রাখার একটা প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন, এবং সেই প্রক্রিয়াটি হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের মূল দলিল, যেটাকে আমরা বলি দুতরফা দাখিলা পদ্ধতি। তো তিনি সেই বইয়ে হিসাব রাখার একটা সমীকরণ তৈরি করেন। সেই সমীকরণটি ছিল যে যতটুকু সম্পদ রয়েছে সেই সম্পদের অবশ্যই কোনো না কোনো স্বত্বাধিকার রয়েছে, অর্থাৎ সম্পদ ইংরেজি হচ্ছে এ সেট এ
আর স্বত্বাধিকার হচ্ছে ইকুইটি ই। তার মানে উনি যে সমীকরণটি লিখেছিলেন সেটি হচ্ছে এ ইজ ইকুয়াল টু ই, অর্থাৎ সম্পদ ইজ ইকুয়াল টু স্বত্বাধিকার। ঠিক একইভাবে আমাদের ব্যক্তিগত বা পারিবারিক জীবনে যে পরিমাণ সম্পদ থাকে সেই সম্পদের কোনো না কেউ মালিক থাকে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে স্বত্বাধিকার। তো এই সূত্রটি পরবর্তীতে গবেষণা আকারে একটু পূর্ণরূপ পায়, সেটা হচ্ছে হিসাব সমীকরণ। আমাদের এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, অর্থাৎ অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, যেটা বাংলা দাঁড়াচ্ছে সম্পদ ইজ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। সেক্ষেত্রে এখানে যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে যে এই ব্যক্তি বা পরিবার বা প্রতিষ্ঠানের যে সম্পদ থাকবে সেই সম্পদে অবশ্যই আমরা বলেছিলাম যে কোনো না কোনো স্বত্বাধিকার থাকবে। সেখানে একটি পক্ষ হচ্ছে যে প্রতিষ্ঠানের ভেতরের অর্থাৎ মালিকের যে অধিকার সেটাকে বলা হচ্ছে মালিকানা সত্ত্ব, এবং এই সম্পদের উপর যদি বহির্পক্ষের অন্য কোনো ব্যক্তি অন্য কোনো প্রতিষ্ঠানের যদি চাহিদা থেকে যায় বা পাওনা থেকে যায় সেই বিষয়টি হচ্ছে দায়। যেমন আমরা বিজনেস শুরু করার সময় মালিক যদি বিজনেসের টাকা কন্ট্রিবিউট করে তাহলে বিজনেসের নগদ টাকা এসেছে, দ্যাটস মিন সম্পদ, এবং এই নগদ টাকাটি প্রতিষ্ঠানের মালিক দিয়েছে, তার মানে মালিকানা সত্ত্ব। কিন্তু আমরা যদি ঋণের মাধ্যমে নগদ টাকা সংগ্রহ করি, ঋণের মাধ্যমে নগদ টাকা সংগ্রহ করলে আমাদের সম্পদ নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু অন্যদিকে এই ঋণ যেহেতু আমরা বহির্পক্ষ থেকে নিয়েছি, অর্থাৎ এই ঋণ আমাদেরকে কি করতে হবে, শোধ করতে হবে, সেই হিসেবে আমাদের এটা হচ্ছে আমাদের দায়। তার মানে আমাদের নগদ টাকা কিন্তু এসেছে, একটি অংশ মালিক দিয়েছে সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব, এবং একটি অংশ বাহিরের পক্ষ থেকে আমরা নিয়েছি সেটা হচ্ছে দায়। এটি হচ্ছে আমাদের হিসাব সমীকরণের মূল হিসাব সমীকরণ। সেক্ষেত্রে এরপরে এই বিষয়টিকে নিয়ে আরও অ্যানালাইসিস করতে করতে বর্তমানে আরেকটি বর্ধিত সমীকরণ নামে বা আধুনিক সমীকরণ নামে আরেকটি সমীকরণ তৈরি করা হয়েছে। সেই সমীকরণটি হচ্ছে এ ইজ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, অর্থাৎ এতে অ্যাসেটস, এলতে লাইবিলিটিস, প্লাস সিতে ক্যাপিটাল দ্যাটস মিন মূলধন, প্লাস আরতে হচ্ছে রেভিনিউ, মাইনাস ইতে হচ্ছে এক্সপেন্সেস, মাইনাস ডিতে হচ্ছে ড্রয়িংস। এর বাংলা করলে দাঁড়াচ্ছে সম্পদ ইজ ইকুয়াল টু দায় প্লাস মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। এখানে শিক্ষার্থী খেয়াল করো যে প্রতিষ্ঠানের যত সম্পদ রয়েছে আমরা আগেই বলেছি দায় প্লাস মালিকানা সত্ত্ব, কিন্তু মালিকানা সত্ত্বকে ভেঙে এখানে চারটি উপাদান নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে মূলধন যোগ আয় বিয়োগ খরচ বিয়োগ উত্তোলন। অর্থাৎ এই বিষয়টিকে যদি আমরা গাণিতিক আকারে প্রকাশ করি, তোমরা খেয়াল করো, তোমরা যদি বীজগণিত অঙ্ক যেহেতু করেছো, সেই বীজগণিত ফর্মুলা আমরা যদি ফলো করি, এই মাইনাস যে খরচ অংশটুকু বা মাইনাস যে উত্তোলন অংশটুকু যদি আমরা এই দুটো বিষয়কে বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, প্লাস খরচ প্লাস উত্তোলন। সেই হিসেবে আমরা দেখছি যে আমাদের বাম দিকে সম্পদ, খরচ, উত্তোলন, এবং ডান দিকে দায়, মূলধন, আয়। সেক্ষেত্রে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে হিসাবের বাম দিককে বলা হয় ডেবিট এবং হিসাবের ডান দিককে বলা হয় ক্রেডিট। তাহলে আমরা বলতে পারি যে আমাদের খরচ, উত্তোলন বা সম্পদ এই বিষয়গুলো হচ্ছে আমাদের কি ডেবিট, অন্যদিকে আমাদের যে আয়, দায় কিংবা মূলধন এই বিষয়গুলো হচ্ছে আমাদের ক্রেডিট। সেক্ষেত্রে আরেকটা বিষয় তোমার খেয়াল করো, আমরা মালিকানা সত্ত্বকে ভেঙে আমরা যে চারটে উপাদানে ভাগ করেছি, মূলধন যোগ আয় বিয়োগ খরচ বিয়োগ উত্তোলন, সেই ক্ষেত্রে আমরা এই দুটো বিষয়ের দিকে তাকাও। তার মানে প্রতিষ্ঠানের যদি আয় বা রেভিনিউ বৃদ্ধি পায় তাহলে প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, অন্যদিকে প্রতিষ্ঠানের যদি ব্যয় বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এর কারণ কি, প্রতিষ্ঠানের যদি লাভ হয় তাহলে এই লাভের একমাত্র দাবিদারকে প্রতিষ্ঠানের মালিক, আর প্রতিষ্ঠানের যদি খরচ বা ক্ষতি হয় তাহলে কার অংশ থেকে কর্তন হবে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিক কর্তৃক মূলধন বা মালিকানা সত্ত্ব থেকে রিডিউস হবে। তো এই দুটো বিষয়কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা নিম্নলিখিত একটা ছক পাচ্ছি। সেই ছকটি হচ্ছে
খরচ দ্যাটস মিন এক্সপেন্স বাড়লে মালিকানা সত্ত্ব ওই কমে। অন্যদিকে আয় রেভিনিউ বাড়লে মালিকানা সত্ত্ব ওই বাড়ে। সেক্ষেত্রে বিষয়টা মনোযোগ দিয়ে দেখো, খরচ এক্সপেন্স বাড়লে মালিকানা সত্ত্ব কমে, আয় রেভিনিউ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে। এই কথাটা আমাদের এই সমীকরণের জন্য ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা এখন যদি আমরা এই বিষয়টিকে আমরা আরেকটু বিশ্লেষণ করি, তাহলে আমাদের একটু জেনে নিতে হবে যে আমাদের হিসাব কত প্রকার। মূলত আমাদের হিসাব হচ্ছে 5 প্রকার। খরচ মানে এক্সপেন্স, আয় বা রেভিনিউ, সম্পদ অ্যাসেটস, দায় লায়াবিলিটিস, মালিকানা সত্ত্ব ওনার্স ইকুইটি। এই হলো আমাদের হিসাব 5 প্রকার: খরচ, আয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এই 5 প্রকার হিসাবের মধ্যেই আমাদের এই প্রতিটির লেনদেনগুলো প্রভাবিত হয়, এবং এই লেনদেনগুলো আমাদের এই 5 প্রকার হিসাবের মধ্যে প্রভাবিত হয়। কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে হিসাব সমীকরণের প্রভাব দেখাও। অর্থাৎ তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমাদেরকে এই 5 প্রকার হিসাবের সাথে আমাদেরকে প্রভাব অঙ্ক যেটা করতে হবে সেটা হচ্ছে এই A = L + ওইতে প্রভাব দেখাতে হবে। হিসাব 5 প্রকার, কিন্তু আমরা হিসাব সমীকরণ উপাদান হচ্ছে 3টি: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। সেক্ষেত্রে তোমাদের এখান থেকে MCQ আসে হিসাব কত প্রকার, কী কী কত প্রকার, আর হচ্ছে হিসাব সমীকরণ উপাদান কয়টি: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এবং এক্ষেত্রে আমরা একটু জেনে নিলাম কি, যে ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কমে এবং আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে। তো সেক্ষেত্রে আশা করি এই আলোচনাটুকু আমরা বুঝেছি। এখন আমরা এই বিষয় নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব, 2-1টি লেনদেন নিয়ে, এবং আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে এই বিষয়ে বিশদ আলোচনা করব। সেক্ষেত্রে আমরা এখন একটি লেনদেনের প্রভাব দেখছি, যে লেনদেনগুলো হয়ে থাকে সাধারণত। যেমন নগদ টাকা 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ। তাহলে এই বিজনেস আরম্ভ করলো কে? আরম্ভ করলো মালিক। তাহলে মালিক বিজনেস আরম্ভ করলো, তাহলে আমি কে? সেক্ষেত্রে এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে, আমি বা তুমি যখন এই হিসাব বিজ্ঞান অঙ্কগুলো করবে, তুমি কে? তো তুমি বা আমি এই হিসাব বিজ্ঞান অঙ্ক করার সময় আমরা হচ্ছি ওই নির্দিষ্ট প্রতিষ্ঠানের হিসাব রক্ষক, অর্থাৎ অ্যাকাউন্টেন্ট। তাহলে এখন আমরা এই যে বিজনেস আরম্ভ করেছি, তো সেই বিজনেস আরম্ভ করলে আমাদের প্রতিষ্ঠানে কি উপাদানের প্রভাব হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন তোমাদের সাথে একটু আলোচনা করব। তো সেক্ষেত্রে এখানে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করার কারণে আমরা জানি এটি লেনদেনের 2টি পক্ষ, একটি হচ্ছে ডেবিট এবং একটি ক্রেডিট। সেক্ষেত্রে আমাদের কি এসেছে? এখানে আমাদের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। এই নগদ টাকা আমাদের কি? এই নগদ টাকা হচ্ছে আমাদের জন্য এ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, কারণ নগদ টাকা হচ্ছে আমাদের জন্য সম্পদ। অন্যদিকে এই নগদ টাকা কে দিয়েছে? প্রতিষ্ঠানের মালিক দিয়েছে। প্রতিষ্ঠানের মালিক প্রতিষ্ঠানে যে কন্ট্রিবিউট করে সেটাকে আমরা বলি মূলধন বৃদ্ধি, যেটা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি। সেক্ষেত্রে খেয়াল করে একটি লেনদেনে কমপক্ষে 2টি প্রভাবিত থাকবে। সেক্ষেত্রে আমাদের কী হয়েছে? নগদ টাকা এসেছে, দ্যাটস মিন আমাদের সম্পদ এ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে এই টাকা মালিক দিয়েছে বলে মালিকানা সত্ত্ব, দ্যাটস মিন ওই বৃদ্ধি পেয়েছে। এবার আমরা দ্বিতীয় লেনদেনে যাই। দ্বিতীয় লেনদেন হচ্ছে, দেখো, নগদে পণ্য ক্রয় 50,000 টাকা। তাহলে নগদে যদি আমরা পণ্য ক্রয় করি, তাহলে সেক্ষেত্রে 2টি এফেক্ট কী কী? নগদে পণ্য ক্রয় করাতে আমাদের নগদ টাকা অর্থাৎ নগদ অর্থ কী হয়েছে? হ্রাস পেয়েছে। আর নগদ অর্থ আমাদের জন্য হচ্ছে একটা সম্পদ, দ্যাটস মিন এ হ্রাস পেয়েছে। তাহলে এসেছে কি? এসেছে হচ্ছে পণ্য। হোয়াট ইজ দ্য পণ্য? পণ্য হচ্ছে যেটা আমরা কি করব? বিক্রি করব। যেটা আমরা ক্রয় করেছি, উদ্দেশ্য হচ্ছে আমরা এই পণ্যগুলো বিক্রি করে আয় করব। তাহলে এই পণ্য আমরা কিন্তু ব্যবহার করব না, পণ্য আমরা সেল করে দেব। আর এই পণ্যের নামে কোনো হিসাব হয় না সাধারণত। সেই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে আমরা যেটা হবে সেটা হচ্ছে
ক্রয় হিসাব, দ্যাটস মিন পণ্য বা আমাদের এই ক্রয় হিসাব, দ্যাটস মিন আমাদের কী হয়েছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে। কেন ব্যয়, সরি ব্যয় না, এটা আমাদের খরচ বৃদ্ধি পেয়েছে। আমরা এই ক্রয় হিসাব, দ্যাটস মিন আমাদের খরচ বৃদ্ধি পেয়েছে। আর একটু আমরা বলেছি যে খরচ বৃদ্ধি পেলে আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তার মানে খেয়াল করো, আমি বলেছি যে খরচ বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই খরচ বৃদ্ধি পেলে আমরা হিসাব সমীকরণে যখন প্রভাব আসবে তখন আমরা বিষয়টাকে ঘুরিয়ে আমরা প্রমাণ করব যে ওই হ্রাস পেয়েছে। তাহলে একদিকে এ হ্রাস পেয়েছে এবং অন্যদিকে ওই হ্রাস পেয়েছে। শিক্ষার্থী, ধারে পণ্য বিক্রয়, ধরো 1 লক্ষ টাকা। তাহলে ধারে যদি আমি পণ্য বিক্রি করি তাহলে দুটো এফেক্ট কী কী? ধারে পণ্য বিক্রি করার কারণে আমি টাকা এখনও পাইনি, পাবো। এই যে পাবো, এটাকে বলা হয় প্রাপ্য হিসাব। আমি ধারে পণ্য বিক্রি করেছি, আমি টাকা পাবো, এটাকে বলা হয় প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব হচ্ছে আমার জন্য সম্পদ বৃদ্ধি, কারণ আমি টাকা পাবো, দ্যাটস মিন এ বৃদ্ধি। অন্যদিকে আমরা কি করেছি, বিক্রয় করেছি। এই বিক্রয় হিসাব, এটি হচ্ছে আমাদের জন্য কি, আয় বৃদ্ধি। সেক্ষেত্রে হিসাবের শ্রেণীবিভাগ অনুযায়ী বিক্রয় আমাদের জন্য আয় বৃদ্ধি। কিন্তু যখন আমরা মালিকানা সত্ত্বে হিসাব সমীকরণের প্রভাব দেখাবো তখন বিষয়টাকে আমরা এভাবে প্রকাশ করব, ও ই বৃদ্ধি। কারণ আমরা বলেছি আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বাড়ে। তো সেক্ষেত্রে এই ধরনের বিষয় নিয়ে তোমাদের সাথে আগামীতে আরও কিছু ক্লাস দেওয়া হবে। কিভাবে লেনদেন থেকে দুটি পক্ষ নির্ণয় হয়, কিভাবে বৃদ্ধি হ্রাস সৃষ্টি হয় এবং কিভাবে হিসাব সমীকরণে উপাদানে প্রভাবিত হয়, এই বিষয় নিয়ে আমাদের আরও বিশদ ক্লাস থাকবে। কিন্তু আজকে ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এখানে হিসাব সমীকরণ, বর্ধিত হিসাব সমীকরণ, হিসাবের শ্রেণী বিভাগ, এই জাতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এবং আজকের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখেছো এবং শেষ পর্যন্ত এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি প্রভাষক জয়ন্ত চন্দ্র দেব। দেখা হবে আশা করি আগামী ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।